সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যে, কিংবা ধরুন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী পদে বসানোর জন্যে দিল্লি রীতিমতো মরিয়া হয়ে পড়েছে। ইচ্ছে করেই এখানে মরিয়া শব্দটি ব্যবহার করলাম। অর্থাৎ এই কাজ না করা পর্যন্ত দিল্লির মৃত্যু হবে না, বা দিল্লি মরতে চাচ্ছে না। কিংবা ধরুন দিল্লির দেহে যতক্ষণ প্রাণ আছে, প্রাণবায়ু আছে, এখানে দিল্লি বলতে কেবলই মাত্র নরেন্দ্র মোদী নয়, পুরো রাষ্ট্রযন্ত্র, তাদের যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব রয়েছে, প্রাণবায়ু রয়েছে, তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশের রাজনীতিতে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র, তাদের বিশ্বস্ত হামিম বা বন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তাদেরকে ক্ষমতায় না বসানো পর্যন্ত তারা কোনো কিছুতেই ক্ষান্ত হবেন না। সাম্প্রতিক সময় ভারতের একজন রাষ্ট্রদূত নিয়োগ লাভ করেছেন, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত তাকে অ্যাক্রেডিটেশন দেয়নি, অর্থাৎ তাকে স্বীকৃতি দেয়নি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইরকম ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে খুব কম ঘটেছে। তো ভারতের মতো রাষ্ট্র, আমেরিকার মতো রাষ্ট্র, কিংবা ইউরোপের ফ্রান্স, তারপর আপনার ইংল্যান্ড, জার্মানি, এর বাইরে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কিংবা কানাডার রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূত যারা আছেন বাংলাদেশে, এই রাষ্ট্রগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়, এবং রাষ্ট্রদূতরা বাংলাদেশে আসেন, অবাধে বিচরণ করেন, এবং তাদেরকে অ্যাক্রিডেশন দেওয়া হবে না। অর্থাৎ তারা বাংলাদেশে এসে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র হস্তান্তর করবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটাকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলা হয়, মোফা, তাদেরকে মেনে নেবে এবং গার্ড অফ অনার প্রদান করে তাদেরকে এদেশে দায়িত্ব পালন করতে দেবে। এটি হলো স্বাভাবিক রীতি। এর বাইরে এই যে নতুন ভারতীয় রাষ্ট্রদূত, তাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়। এই প্রথম একজন প্রফেশনাল রাজনীতিবিদকে বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ইতিপূর্বে ভারতের কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়ত, তিনি পশ্চিমবঙ্গের মানুষ, বাংলা জানেন। তো একে তো ভারতীয় রাজনীতিবিদ, তারপর আবার বাংলা ভাষী রাজনীতিবিদ, এরপর আবার বিজেপি করেন, তার উপরে আবার রেল মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় তিনি সামলেছিলেন। সেই দীনেশ ত্রিবেদীকে যখন বাংলাদেশে নিয়োগ দেওয়া হলো, তখন থেকে সবাই আমরা বলাবলি করছিলাম যে ভারত বাংলাদেশকে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং যাকে বলা হয় নেতিবাচক অর্থে যে কোনো একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটানোর জন্য তারা এত হাই প্রোফাইলের একজন রাষ্ট্রদূতকে নিয়োগ দিলেন। ইতিপূর্বে ভারতে যে সকল রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, প্রথম দিকে একজন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার, তারপরে জয়েন্ট সেক্রেটারি, একেবারে সর্বশেষ যিনি ছিলেন তিনি ছিলেন এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার একজন কর্মকর্তা। তো সেখানে এডিশনাল সেক্রেটারি, তারপর সেক্রেটারি, তারপর সিনিয়র সেক্রেটারি, তারপর ক্যাবিনেট সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি, তারপর উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে ফুলমন্ত্রী, ফুলমন্ত্রীর পরে আবার সবচেয়ে লোভনীয় মন্ত্রী রেলমন্ত্রী। কাজেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দীনেশ ত্রিবেদী, এই দুজনের যে রাজনৈতিক পরিপক্কতা, গোল এবং চিন্তা চেতনা একই পর্যায়ের, এবং দীনেশ ত্রিবেদীকে কোনো একটি বিষয় ডিসকাস করার জন্য, আলোচনা করার জন্য কোনো অবস্থাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রোটোকল মানতে হবে না। তিনি সরাসরি জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন, সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন, অথবা প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি আছেন অমিত শাহ, তার সঙ্গে কথা বলবেন। এইরকম একজন মানুষকে কেন বাংলাদেশে পাঠানো হলো? এই প্রোফাইলের কাউকে তো আমেরিকাতেও পাঠানো হচ্ছে না, এই প্রোফাইলে কাউকে রাশিয়াতে পাঠানো হচ্ছে না, চীনে না।
তাহলে বাংলাদেশের সঙ্গে এমন কি হলো যে দীনেশ ত্রিবেদীর মতো একজন মানুষকে এখানে পাঠাতে হবে? ইট মিনস বাংলাদেশের ব্যাপারে ভারত মরিয়া হয়ে পড়েছে, আর এটা বাংলাদেশ বুঝতে পারার কারণে দীনেশ ত্রিবেদীকে এখনও পর্যন্ত অ্যাক্রিডিটেশন প্রদান করা হয়নি বা তাকে মেনে নেওয়া হয়নি। কাজেই বাংলাদেশ যদি তাকে মেনে না নেয়, তাকে ফেরত যেতে হবে। এই বাস্তবতায় দীনেশ ত্রিবেদী তিনি জানেন, তিনি বাংলাদেশে যখন ঢুকছিলেন ঠিক সেই সময়টাতে বেনাপোল সীমান্তে যে সকল কথাবার্তা বলেছেন, বাংলাদেশ বলছে এগুলো খুবই আপত্তিকর। তিনি বাংলার আকাশ বাতাস সব কিছুর মধ্যে অভিন্নতা দেখতে পাচ্ছেন ভারতের। তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের 140 কোটি মানুষকে মিশিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে এই দুটো জাতি যদি এক হয়, জনগণ যদি এক হয়, যে আমাদের ভাষা এক, আমাদের কথা এক, আমাদের অনুভূতি এক, আমাদের ব্যথা বেদনা এক, আমরা দূরে কেন থাকবো, আমরা একত্রে থাকবো। এবং তিনি বলছেন আমি এমন কিছু করব যাতে এদেশের মানুষ সবাই খুশি হবে। ভালো কথা। তো সেই কাজগুলো কি? সে কাজগুলো অতীতে যেভাবে ভারত কাশ্মীরকে ভালোবেসেছে, যেভাবে ভারত যাকে বলা হয় হায়দ্রাবাদকে ভালোবেসেছে, কিংবা আপনার সেই লেন্দুব দর্জিকে তারা যেভাবে বানিয়েছে, সেই ভূমিকে তারা ভালোবেসেছে। সেই রকমভাবে কি বাংলাদেশকে আসলে তারা ভালোবাসতে চায় কি না, এই কথাগুলো আলোচনা হচ্ছে। ভারত যে সকল দেশে অভ্যন্তরীণ রাজনীতিতে খুব বেশি, তার প্রতিবেশীদের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব বেশি হস্তক্ষেপ করেছে, যেমন ধরুন মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, সব জায়গাতে কিন্তু তছনছ হয়ে গেছে এবং আলটিমেটলি সেই দেশ এবং সে দেশে যারা রাজনীতিবিদ অ্যাবসলিউটলি চীনমুখী হয়ে পড়েছে। তো ভারতের সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে যেটা তারা শ্রীলঙ্কাতে করেছে, কাশ্মীরে করেছে, নেপালে করেছে, আফগানিস্তানে করেছে, মালদ্বীপে করেছে, বাংলাদেশের ক্ষেত্রে যেন সেটা না ঘটে। এর কারণ হলো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানে ভারতের প্রায় 70 কোটি মানুষ, অর্থাৎ 140 কোটি ভারতীয় নাগরিকদের মধ্যে অর্ধেকটি এই বাংলাদেশের চারিদিকে বসবাস করে। কাজে এটাকে নিয়ে ভারত ছেলে খেলা খেলতে চায় না, কোনো ঝুঁকি নিতে চায় না। এখানে ভারত এসপার ওসপার, সরাসরি তাদের কর্তৃত্ব থাকবে, অথবা যারা থাকবে তারা তাদের কথা শুনবে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনার পরে ভারত বুঝে গেছে যে আনাটা ঠিক হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার পেছনে ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল। আমেরিকা এনেছে, কিন্তু ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তিনি আসতে পারতেন না। তারপর যখন তারেক রহমান সাহেব এলেন, দুষ্ট লোকেরা বলে এখানে ভারতের বিরাট হাত ছিল, গ্রিন সিগন্যাল ছিল, ভারতের এফোর্ট ছিল, অথবা নিদেন পক্ষে ভারতের প্রচণ্ড আন্তরিকতা ছিল। ভালো কথা। সেই আন্তরিকতা এখন আর নেই, এটা বুমেরাং হয়ে গেছে। তার জায়গাতে ভারত এখন বুঝেই গেছে আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই এবং শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আর এটাকে কাগজে কলমে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভারতকে খেলতে হবে, মার্কিন ডিপ স্টেটের মতো ভারতকে খেলতে হবে। সেই খেলা কি শুরু হয়েছে কিনা, এটা নিয়ে হলো প্রশ্ন বা আজকের এই টপিক। আপনি যদি দেখেন যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে, যে ঘটনা সরকারের বিরুদ্ধে একটা প্রচণ্ড জনমত তৈরি হয়ে যাচ্ছে। আপনি ধরুন পদ্মা সেতুর জন্য যে রেল সেতু তৈরি করা হয়েছে, রেল লাইন, সেই অংশের মাটি কেটে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত বা একদল মানুষ, বা ধরুন সরকারি কাউকে অনুমতি দিয়েছে বা সরকারি দলের কোনো কর্তা ব্যক্তি, অথবা ধরুন আওয়ামী লীগের কোনো লোক এটাকে একটা সাবোটাইজ করার জন্য এই কাজগুলো করেছে। রাতের আধারে বা দিনে একটা সময় ভেকু নিয়ে কিছু মাটি সেখান থেকে তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। ফলে সব মানুষ বলার চেষ্টা করছে যে এই সরকার আওয়ামী লীগের কোনো উন্নয়নকে তারা গুরুত্ব দিচ্ছে না, হোক সেটা পদ্মা সেতু, হোক সেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা এনিথিং এলস। এগুলোকে বন্ধ করে একটা নতুন ইতিহাস গড়তে চাচ্ছে, আর চারিদিকে মানুষ সি রব করছে। আপনি দেখুন যে কিছু অপরাধ ঘটছে বাংলাদেশে, সুনির্দিষ্টভাবে আমি সেই অপরাধগুলোর নাম বলবো না, কিন্তু অপরাধগুলো ইতিপূর্বে কখনোই এই
আকারে, এই আকৃতিতে এবং এইভাবে আসলে ঘটেনি। এবং সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে জনমত সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে পড়ছে। সেটা মারামারি, কাটাকাটি, খুন, ধর্ষণ, রাহাজানি থেকে শুরু করে শাসক দলের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব এবং সংঘাত, এগুলো হতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিই। যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হলো এবং তাকে এই অপরাধে জেলখানায় ঢুকানো হলো। সে জামিনে বের হয়ে এলো এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে আরেকজন যুবদল নেতাকে সে খুন করল। এই যে খুনি, সেও কিন্তু বিএনপির লোক। এই কাজটি কেন সে করলো, কেন তার জামিন হলো এবং এই সকল ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ কী করে আবার ইন্টারনেটে আসলো, এরকম অসংখ্য ঘটনা। আবার ধরুন এই মুহূর্তে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে মানে সারা বাংলাদেশ তোলপাড়। এক পক্ষে বলছে হয়নি গ্রেপ্তার, আর এক পক্ষ বলছে হয়ে গেছে, এক পক্ষে বলছে বেনজির বাসায় আছেন এবং বাংলাদেশ সরকারের কোনো সাধ্য নাই, বা এখন সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী বেনজিরকে বাংলাদেশে ফিরে আনা একেবারে কঠিন একটি বিষয়। অন্যদিকে সরকার শতভাগ নিশ্চিত এই যে একটা মার্কেটিং হচ্ছে, একটা ব্র্যান্ডিং হচ্ছে, এটা আলটিমেটলি সরকারের বিরুদ্ধে চলে যাবে যদি বেনজির সাহেবকে আসলে রিয়েলি বাংলাদেশে আনা না যায়। ডক্টর জাহিদুর রহমান প্রথমে তাকে নেওয়া হলো। এখন ডক্টর জাহিদুর রহমানের মতো মানুষদের সঙ্গে বিএনপির কী সম্পর্ক ছিল? আমি তো এই দলটির যে রাজনীতি, মানে 2019 সন থেকে এই দলে যোগদান করার পর থেকে এই দলের একেবারে তারেক রহমান সাহেব থেকে শুরু করে সবার মধ্যে, মানে নিচে যারা একেবারে ইউনিয়ন পর্যায়ের বিএনপির কর্মী আছে তাদের সঙ্গেও বহুবার আমার যোগাযোগ হয়েছে। এর কারণ হলো যে বিএনপির সবচেয়ে খারাপ সময়টিতে যে কজন লোক ফ্রিলি মুভমেন্ট করতে পেরেছিল, সেটা কৌশলের কারণে হোক, অন্য যে কোনো কারণ হোক, তার মধ্যে আমি অন্যতম। তো কাজেই বিভিন্ন বিষয়, আর যেহেতু আওয়ামী লীগ থেকে এসেছিলাম, আওয়ামী লীগের অনেকের সঙ্গে সম্পর্ক ভালো, এই জন্য বিএনপির বহু মানুষ বুদ্ধির জন্য, পরামর্শের জন্য, সাহায্যের জন্য কথা বলতেন, গোপন কথা বলতেন, প্রকাশ্য কথা বলতেন। তাদের দলের অনেক গোপনীয় বিষয়গুলো জানার সুযোগ হয়েছে, কিন্তু কোথাও তো জাহেদকে দেখিনি। এখন এই জাহেদ হঠাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব গুরুত্বপূর্ণ বিশ্বস্ত পার্টনার হয়ে গেলেন, একইভাবে খলিলুর রহমান হয়ে গেলেন। আরও অনেকগুলো ব্যক্তি চলে এলো যাদের সঙ্গে বিএনপির কোনো সংযোগ এবং সম্পর্ক নেই। অল অন এ সাডেন দে বিকাম হিরো অব দ্য হিরো। এখানে যদি তরুণদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী আনি ধরেন, কিংবা সিনিয়রদের মধ্যে মঈন খান, নজরুল ইসলাম খান বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নবাগত অন্তত 1 ডজন পাওয়ারফুল ব্যক্তি তারা বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, যাদের সঙ্গে বিএনপির কোনো সংযোগ ছিল না। এই কাজ কারা করালো? এর পেছনে কি আমেরিকার হাত, না ভারতের হাত, নাকি এর পেছনে কোনো গোয়েন্দা সংস্থার হাত? তারেক রহমান সাহেব মানে শতভাগ নিজের থেকে এই কাজগুলো করেছেন। নট লাইক দ্যাট। এদের সঙ্গে হয়তো তারেক রহমান সাহেবের 1 বার, 2 বার, 5 বার কথাবার্তা হয়েছে। তো কেন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো? একইভাবে কিন্তু বহু মানুষকে চাপিয়ে দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ের উপরে, তার ফলে তিনি কিন্তু আর পারেননি। তো এই জিনিসগুলো হচ্ছে, এবং এই যে জাহেদ থেকে শুরু করে অন্য যারা আছেন তাদেরকে আবার নিয়োগ দিয়ে বলা হলো এরা ভারতের দালাল। আবার ভারতের দালাল হিসেবে তারা যখন ভারতে গেলেন, ভারত থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, প্রত্যাখ্যাত করা হলো, বা তারা ফিরে এলেন, ভারতকে মুখের উপর না বলে দিলেন, হোয়াট এভার মেবি, কিন্তু ইজ্জত যা যাওয়ার সব কিছু চলে গেল সরকার প্রধানের। এর মধ্যে আবার সরকার প্রধান মালয়েশিয়াতে যাচ্ছেন এবং মালয়েশিয়া থেকে সেখান থেকে আবার তিনি চীন যাবেন। আমার বিশ্বাস, আজকে বলে রাখলাম, লিখে রাখেন, মালয়েশিয়া থেকে চীন যাবেন এবং চীন থেকে প্রধানমন্ত্রী ফিরবেন, এবং ফেরার পর আপনি দেখবেন রাজনীতির সমীকরণটা কোন জায়গা থেকে দাঁড়ায়। এই যে অবস্থা, যা কিছু হচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো স্যাবোটাজ, অনেকগুলো চক্রান্ত, অনেকগুলো ঘটনা ঘটানোর জন্য দিল্লি তার সর্বশক্তি নিয়োগ করে যে কাজ করছে, মরিয়া হয়ে পড়েছে, সেটা হলো তাদের মিত্রকে বাংলাদেশে ফেরানোর জন্যে। সাধু সাবধান, যারা খুশি হওয়ার তারা খুশি হন, যারা বেজার হওয়ার তারা বেজার না হয়ে কী করে খুশি থাকা যায় সেই প্রকল্প গ্রহণ করুন।